আজকে খুব ভালো একটা ইস্যু, আমি ইস্যু অন্য তুলেছিলাম, আবার ভালো ইস্যু একটা স্লোগান দিয়ে এবিপি আনন্দ থেকে করা হয়েছে, তার জন্যে এবিপি আনন্দকে ধন্যবাদ জানাবো। এমন একটা ইস্যু, যে ইস্যুটা সারা পৃথিবী মানুষ এর উপরে একটু নজর দিয়েছে। আমরা বাংলায় বসবাস করি, যখন আমি এই কথাটা বলি কি নেপালে যেটা হয়েছে সেটা বাংলায় কেন হবে না, জাগো 18 বছরের থেকে 30 বছরে যুব সমাজ বাংলায় দুর্নীতির সমস্ত মাপকাঠি দুর্নীতিতে থেকে অনেকটা এগিয়ে গেছে। 3 কোটি মানুষ নেপালে থাকেন আর প্রায় 11 কোটি মানুষ বাংলায় থাকেন, কিন্তু দুর্নীতিতে সমস্ত ব্যাপারটা নিয়ে দুর্নীতি আছে। আমি বলেছিলাম গণ অভ্যুত্থান করা দরকার, কেউ বলছে গণ আন্দোলন, এটা বললে ভালো হতো, কেউ বলছে গণক্রান্তি। কেন গণ অভ্যুত্থানে নাকি খুব একটা মানে কি বলা যায়, তার একটা ধমকের ব্যাপার আছে। আমি নাকি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত করছি। আমি অবাক হয়ে যাই, যে তৃণমূল কংগ্রেস নেত্রী ক্ষমতায় এসেছিলেন গণ আন্দোলনকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী 21 জুলাই যদি মনে করা যায় তো 13 জন যুবক মারা গেছিলেন। এই 13 জন যুবককে যারা সেই সময়কার যারা আমলা ছিলেন, যিনি তার নির্দেশেই ঘটনাটা ঘটেছিল, সেই আমলা মনীশ বাবু তিনি মন্ত্রী হলেন যখন ক্ষমতা বদল হলো। যে আন্দোলন করে, যে আন্দোলনে পথে নেবে ক্ষমতায় আসলেন, তিনি অত আন্দোলনকে ভয় পান কি একটা রিপোর্টার, একটা সামান্য মানুষ, একজন সামাজিক মানুষ যদি কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলবেন, তাহলে সঙ্গে সঙ্গে তার নামে মামলা হয়ে যায়, তার নামে এফআইআর হয়ে যায়। তাহলে এই আন্দোলনের পথে নেমে সরকারে আসার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি একটা সময় এই নন্দীগ্রামে লড়াই করেছিলেন, তাতেও অনেক মানুষ খুন হয়েছিলেন, মাওবাদীদের হেল্প নিয়েছিলেন, সেই মাওবাদী নেতা কিষণজিকে তার সরকার আসার পরে খুন করা হয়েছিল। এটা আমি শুধু বলছি না, উনার দলের নেতা, উনার ভাইপো বলেছিল কিষণজিকে আমরা খুন করিয়েছি। শশধর মাহাতো, যিনি জ্ঞানেশ্বরী রেল অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, তখন তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে তিনি শশধর মাহাতো তৃণমূলের একজন বড় নেতা হলেন, উনার কোনো অসুবিধা নেই। এই গণ আন্দোলন যে ওখানে হয়েছিল, গণ অভ্যুত্থান আমি বলেছিলাম নেপালে, আপনাদেরকে মনে করিয়ে দিই, 1951 ত্রিভুবন বীর বিক্রম শাহ, যিনি তখনকার রাজা ছিলেন, তখন বলেছিলেন যে ভারতবর্ষে অঙ্গ আমাকে করে দাও, আমরা নেপালে মানুষ, আমরা ভারতবর্ষের সঙ্গে থাকবো। নেহরুজি করেননি, কিন্তু সেই পরিবারের একজন, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার স্ত্রীকে নিয়ে যখন যান নেপালে, শুধুমাত্র ওখানকার একটা মন্দির, সে অনেক নামকরা মন্দির পশুপতিনাথ, তার খ্রিশ্চান বউকে নিয়ে যেতে দেওয়া হলো না। তার জন্য একটা ব্যাপকভাবে ওই রাজতন্ত্রকে শেষ করার জন্য একটা পরিকল্পনা করে রাজতন্ত্রকে শেষ করা হলো। তখন নেপালের রাজাকে উনি বলেছিলেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, উনি বললেন আমার হাতে নেই, এটা পরম্পরা আছে, এই পরম্পরাটাকে মানতে হবে সবাইকে। যাই হোক, শাসন শেষ করা হলো, তার মধ্যে চক্রান্ত, অনেকে বলেন
কি ভারতবর্ষে প্রধানমন্ত্রী তখন তৎকালীন ছিলেন রাজীব গান্ধী, সে চক্রান্ত করেছিলেন। কিন্তু 2008 সাল থেকে 14 বার সরকার চেঞ্জ হলো, আজ পর্যন্ত কোনো সরকার 5 বছর টিকতে পারেনি। সেই সরকারকে কারা সরালো? দুর্নীতি, স্বজন পোষণ, বেরোজগারি, একবারে 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেমে লড়াই করলো। আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার ওখানকার অনেক পুলিশ অফিসারদের সঙ্গে অনেক যোগাযোগ আছে। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ ওখানে এই যতগুলো ল্যান্ড ডিপার্টমেন্টের এই যে অফিসগুলো কেন পুড়িয়ে দেওয়া হলো? তারা বললেন ওই মাওবাদী যারা নেতারা, যারা ক্ষমতায় ছিলেন, প্রায় নেপালের যে বড় বড় শহর তার সমস্ত সম্পত্তি গ্রাস করে নিয়েছিলেন। সেই সম্পত্তিগুলোকে যাতে ওই কোনো ডকুমেন্ট না থাকে তার উপরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা এমন একটা ঘটনা ওখানে ঘটেছে। এবার এই ঘটনার পরে হঠাৎ যখন আমি এই কথাটা বলি, হঠাৎ আমার নামে মামলা শুরু হলো। 14টা আমার উপরে মামলা হলো। আমি শুধু প্রশ্ন করি যে আজকে আপনার সরকারের কে আন্দোলন করবে? আমি একজন ব্যক্তি হিসাবে আমি যদি বলি কি এখানকার যুব সমাজ কেন আন্দোলন করছে না, যে কোনো আন্দোলন এমন হতে পারে না দুর্নীতির বিরুদ্ধে বা স্বজন পোষণ বিরুদ্ধে, ভারতবর্ষের মধ্যেই হয়েছে। আপনি জেপি আন্দোলন যদি বিহারে মনে করেন তো জেপি আন্দোলনে কত যুবক মারা গেছিল, সরকার চলে গেছিল, বিহার সরকারকে যেতে হয়েছিল, তারপরে ইন্দিরা গান্ধী সরকার যেতে হয়েছিল ওই ইমার্জেন্সি অ্যান্ড কারাপশনের উপরে। একটা গভর্নমেন্ট যদি শুধু স্বজন পোষণ, শুধু যদি নিজের ফায়দার জন্য যদি সরকার চলে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না কেন? আপনি আমাদের দেশে আশেপাশে শ্রীলঙ্কাতে ওই ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে আন্দোলন হয়েছিল। আপনি যদি বাংলাদেশকে ধরেন, বাংলাদেশও একটা ডিক্টেটরশিপ, শেখ হাসিনা নামে ওখানে আন্দোলন হলো। পরে এই আন্দোলনটা ওই জিহাদিদের হাতে চলে গেল, সেখানে হিন্দু নিধন শুরু হলো। নেপালে আপনি শুনেছেন, নেপালের কথা আমি বললামই আপনাকে। এই 3টে ঘটনার মধ্যে আমরা অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের ঘটনার ব্যাপারে পেট্রা বোলবোর্ডারে গেলেন না। উনি হঠাৎ বললেন যে আমি নেপালের জন্য আমি খুব আমার প্রবলেম হচ্ছে, আমি ওখানকার যে উত্তর কন্যা যে উনার অফিস, সেখানে সারা রাত বসে পাহারা দিয়েছে। অদ্ভুত, মানে কি বলা যায়, ওখানকার মানুষও হাসছে, সারা ভারতবর্ষের মানুষ হাসছে। উনি নাকি সারা রাত ওখানে পাহারা দিয়ে নেপালের আন্দোলন যাতে ভারতবর্ষে বাংলায় না আসে তার জন্য উনি চেয়েছেন। মাত্র 100 কিলোমিটার বর্ডার আছে বাংলায়। কেন উনার অত ভয়? একটাই ভয়ের কারণ যে উনি দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন, স্বজন পোষণ সরকার চালাচ্ছেন। মানে সমস্ত বাংলায় যত দুর্নীতি ভারতবর্ষে বা পৃথিবীর ইতিহাসে যদি ডিকশনারি খোঁজা যায় তো খুঁজবেন যখন, সেখানে যত রকম আপনি দুর্নীতি দেখবেন সবটাই পশ্চিমবাংলার মধ্যে। চাকরি, রাশন, গরু পাচার, বালু, পাথর, এই বাঁধ যে তৈরি হয় যখন প্রত্যেক বছর বাঁধটা ভেঙে যায়। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এমন কিভাবে তৈরি হলো, বাঁধটা ভেঙে গেল। মিড ডে মিল ব্যাপকভাবে চুরি, প্রত্যেকটা স্কুলে ম্যানেজিং কমিটি শেষ করে দেওয়া হয়েছে, পার্টির লোককে বসিয়ে দেওয়া হয়েছে, সারাদিন তারা মিড ডে মিলের কিভাবে পয়সা চুরি করতে হয় তার জন্য। মিউনিসিপাল সার্ভিস, সেখানে দুর্নীতি। ইনলিগাল কনস্ট্রাকশন, আমি এখানে যখন এসেছিলাম কিছু লোক আলোচনা করছিল কি একটা এলাকা পুরো মেয়রের আন্ডারে আছে, ওখানে না কথা বললে কোনো বাড়ি তৈরি করতে পারবেন না, সে জলা জমি হোক বা সাধারণ জমি হোক, মেয়র সঙ্গে কথা না বললে আপনি বাড়ি তৈরি করতে পারবেন না। আপনি সিন্ডিকেট, অফিসিয়ালি বিধানসভা দাঁড়িয়ে একজন এমএলএ বলেছিলেন কি সিন্ডিকেট যদি ভেঙে যায়, সিন্ডিকেট যদি সরিয়ে দেওয়া যায় তাহলে সরকার পড়ে যাবে। সেটা রাজারহাট, গোপালপুর। আপনি চলে যান পুকুর ভরাট, উমফানে কারাপশন, যে কোনো মুহূর্তে আপনি জানেন সিএজি রিপোর্ট উমফানে কারাপশনের এগেনস্টে আছে। আপনি ডিয়ার লটারি, ব্যাটিং অ্যাপ আপনি দেখছেন, মাননীয় এক্স এমপিকে ডাকা হয়েছে। ফরেস্ট পুরো গাছ কেটে দেওয়া হচ্ছে। আপনি নর্থ বেঙ্গলে চলে যাবেন, নর্থ বেঙ্গলে অদ্ভুত অবস্থা,
ওখানে আপনার জমি আপনি কিনে আপনি বাড়ি ফিরে আসবেন, দেখবেন ওখানে তৃণমূলের একটা বড় ঘুঘুর বাসা বসে আছে, তারা আপনার জমি কাগজপত্র বানিয়ে সেই জমিটা কিভাবে নিয়ে নেবে ওখানকার মানুষ সবাই জানে। তারপরে চলে যান, এই যে আপনার হেলথ ডিপার্টমেন্ট, যত আমাদের হসপিটালে ঘটনা, স্বাস্থ্যসাথী, উনি স্বাস্থ্যসাথী নিয়ে খুব গর্ব করেন, কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে কত দুর্নীতি হচ্ছে। যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড হয় আর আপনি যদি চলে যান হসপিটালে বা কোনো নার্সিং হোমে, হসপিটালে ছেড়ে দিন নার্সিং হোমে, কেন হসপিটালে তো আপনার এডমিশন হবে না, ওখানে একটা এমন র্যাকেট আছে, সেই র্যাকেটের বাইরে আপনার এডমিশন হবে না। সেখানে স্বাস্থ্যসাথী ডক্টর বলে কি আপনি, আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, জায়গা নেই, ভর্তি হবে না। আমি একটু সময় চাইব সুমনদার কাছে, আপনি একটা কথা বলুন, এই যে অভয়া কাণ্ডে আমাদের তিলোত্তমা, যাকে আমরা নাম বলতে পারি না, আরজি করে দুর্নীতি কোন লেভেলে হয়েছে, কোন লেভেলে দুর্নীতি হয়েছে, খুন হলো, আর এখনো যে মাগুলো যার ডেলিভারি আছেন, যার হবে, তার স্লাইন অবধি চুরি হচ্ছে, এরপরেও আমরা চুপ করে বসে আছি। এখানে নবান্ন যে আমাদের আরজিকর ঘটনা যখন হয়েছিল, আন্দোলন, গণ আন্দোলন হয়েছিল, বলতে গেলে একদম গণ আন্দোলন ছিল, সেই গণ আন্দোলন বিক্রি হয়ে গেল একটা সময় গিয়ে। নালে পশ্চিমবাংলা এই মমতা ব্যানার্জি সরকার এই গণ আন্দোলনে কি রূপ হতে পারে সেই রূপটা দেখতো, কিন্তু গণ আন্দোলনে কিছু লোক বিক্রি হলো, কিন্তু কে সেই বাঁচতে পারলো না, আবার তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে থানায় ডাকা হচ্ছে। এবার তারা বুঝতে পারছে যে আমাদের বিক্রি হওয়াটা কোন জায়গা ভুল হলো। সিপিএম একটা বড় ভুল করলো, সেখানে একটা ছাত্র সমাজ আন্দোলন করেছিল, সেই ছাত্র সমাজ আন্দোলনে সিপিএম একজন নেত্রী, আমি নাম বলবো না, তিনি বললেন না এই আন্দোলনের সঙ্গে আমরা থাকবো না। দেখুন এই যে আন্দোলন হয়, যারা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যেটাকে বলা যায়, এইটা পলিটিক্সের বাইরে, পার্টির বাইরে হয়ে যায়। পার্টির বাইরে হয়ে একটা রাজ্যের কিভাবে দুর্নীতি, একটা দেশের ব্যাপার, একটা রাজ্যের ব্যাপার, এখানে রাজ্যের ব্যাপারে যেভাবে দুর্নীতি, সারা ভারতবর্ষের মানুষ এই রাজ্যকে দুর্নীতির ব্যাপারে কোনো মানে কোশ্চেন অ্যান্সার নেই। একদম এই সরকার চাকরি চুরি নিয়ে অফিসিয়ালি কোর্টে গিয়ে স্বীকার করেছে, হ্যাঁ আমরা এখানে অযোগ্যদেরকে চাকরি দিয়েছি, সেখানে মন্ত্রী, এমএলএ, তাদের মেয়ে, তাদের ছেলে চাকরি হয়েছে। এখানে কিছু কিছু লোক এখানে বলবেন, আমার বলার পরে আমার সৌভাগ্য নেই এনাদের জবাব দেওয়ার জন্য, সময় পাবো না, কিন্তু তারা বলবেন একটাও তো প্রমাণ হয়নি, আর এর থেকে প্রমাণ কি হবে, এর থেকে প্রমাণ কিছু হবে না দেবাংশু, হাসলে কোনো ব্যাপার নেই, এর থেকে বেশি প্রমাণ হবে না। তুমি একদিন বলেছিলে, আমি শুনেছিলাম, কি কোনো প্রমাণ নেই, কোনো আমাদের নেত্রী বা নেতা এই কেসের সঙ্গে যুক্ত আছে। প্রমাণ নেই, তাহলে তোমারই সরকার, তোমারই এসএসসি, তারা কোর্টে দাঁড়িয়ে বলেছে অত লোক তারা এই অযোগ্য আছে, আরো বেরোবে, আরো দুর্নীতি আছে। এই দুর্নীতির এক একটা বলে একদিন সময় লাগবে দাদা, সময় নেই। আমি শেষ করছি শুধু একটা কথা বলে, যে শুধু 18 বছর থেকে 30 বছর যদি ছাত্র যুব সমাজ যদি এগিয়ে আসে, নিশ্চিতভাবে মানুষ নিজের কথা বলতে পারবে। একজন লোক খুন হলো, আমি তার বাড়িতে আজকে দেখতে গেলাম, ওখানে তৃণমূলে কিছু লোক দাঁড়িয়ে, আমি যাতে ওনার সঙ্গে কথা না বলতে পারি তার জন্য স্লোগান শাউটিং হলো। কোন দেশে, কোন রাজ্যে রাজনীতি হচ্ছে? আরে আপনি রাজনীতি করুন, আমি রাজনীতি করব, মানুষ যাকে পছন্দ করবে তার পাশে থাকবে। তাই জাগো 18 বছর থেকে 30 বছরের যুব সমাজ, কেন এই সরকার দুর্নীতি থেকে বেরোতে পারবে না। A to Z এভরিবডি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। ধন্যবাদ।